সংগঠনের রাজ্য পরিষদের প্রতিটি নেতৃত্ব এবং জেলা স্তরের নেতৃত্ব, সবচেয়ে বড় ব্যাপার একেবারে সামনে যারা বসে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে লড়াই করে যাচ্ছেন এবং এই ওয়াই চ্যানেল, যেটা আমাদের সামনে যেটা ওয়াই চ্যানেল, গত ডিসেম্বর মাস থেকেই তারা অবস্থান করে যাচ্ছেন। তাদের প্রতি সহানুভূতি জানিয়ে, আপনাদের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, আমার বক্তব্য মূলত সামনে যারা বসে আছেন এবং যারা দুদিকে আছেন পথচারী, তাদের উদ্দেশ্যে। কারণ এখানে যারা শিক্ষক নেতৃত্ব বসে আছেন তারা সব বিষয়টাই পরিষ্কারভাবে জানেন, তারা বোঝেন। সামনে বসে যারা লড়াই করছেন তারাও বিষয়টা জানেন ভালোভাবে। আমাদের সংগঠন বিটিএ বা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি যেমন প্রেস ক্লাবের কাছে যবে 2019 সাল থেকে অবস্থান চলছিল, তাদের পাশে যেমন ছিলাম, ঠিক একইভাবে আপনাদের লড়াইয়ের সাথেও ছিলাম। ঘটনাক্রমে এবং প্রসঙ্গক্রমে বলতে চাই যে একমাত্র আমাদেরই সংগঠন বিটিএ, যারা একাধিকবার শিক্ষা দপ্তর এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তাদের সঙ্গে আমরা দেখা করেছি, আমাদের স্মারকলিপি দিয়েছি এবং আপনাদের সুবিধার্থে বা আপনাদের যাতে চাকরিটা সুরক্ষিত থাকে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা তুলে দিয়েছি। শেষ যে সাক্ষাৎকারটা আমাদের হয়েছিল গত 14 মার্চ এসএসসি চেয়ারম্যানের কাছে, আমরা যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, সেদিনও মামলার কাজে যাতে সহযোগিতা হয়, সুপ্রিম কোর্টে যাতে আপনাদের সুবিধা হয়, তার জন্য অনেক গুরুত্বপূর্ণ নথি এবং কাগজ আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে জমা দিয়ে এসেছিলাম। কিন্তু আপনারা সবাই জানেন সবটাই বৃথা গেছে, সবটাই বৃথা যাওয়ানো হয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা পরিকল্পনার ফসল বলতে পারেন, পরিকল্পনার ফসল। কারণ আমরা যখন দেখতে পাচ্ছি যে সিবিআই একটা রিপোর্ট দিয়েছে তদন্ত করে, তারা পরিষ্কারভাবে বলেছে হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধার করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে কয়েক মাস ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা আদালতের কাছে একটা রিপোর্ট জমা দিয়েছে। তারপরেই আমরা জানতে পারলাম দুটো কথা, টেন্টেড এবং আনটেন্টেড। এই দুটো কথা এখন কিন্তু আমাদের শিক্ষা মহলে খুব পরিচিত দুটো শব্দ হয়ে গেছে, টেন্টেড আনটেন্টেড। তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে সিবিআই যখন রিপোর্ট দিয়েছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা, তারা যখন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা মান্যতা পাবে এবং সুপ্রিম কোর্ট সেটা মেনে নেবে। কিন্তু দিন যত যেতে লাগলো, সময় যত গড়াতে লাগলো, আপনাদের আন্দোলনের তীব্রতা যখন বাড়তে থাকলো, তখন কিন্তু ভিতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে। কি সেই পরিকল্পনা? যারা সমাজ মাধ্যমে আছেন, সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা প্রত্যেকেই আছেন, এখানে যারা অবস্থান করছেন তারাও আছেন, এখানে যারা শিক্ষকরা আছেন, নেতৃত্ব যারা আছেন, তারা প্রত্যেকেই আছেন। আমি ঠিক জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের প্রথম নাগাদ সমস্ত আমাদের যে ফেসবুক গ্রুপগুলো ছিল, সেখানে আমি পরিষ্কারভাবে একটা কথা লিখেছিলাম যে পুরো প্যানেল বাতিল করার একটা ষড়যন্ত্র চলছে। মার্ক দ্য ল্যাঙ্গুয়েজ, কথাটা ভালো করে মনে রাখুন, যে পুরো প্যানেল বাতিল করার একটা ষড়যন্ত্র চলছে। উভয় পক্ষই চাইছে প্যানেলটা বাতিল হয়ে যাক। এই উভয় পক্ষ কারা সেটা আপনারা আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝেন, আমি এখানে বিস্তারিতভাবে বলতে চাই না।
এবং 3 তারিখে যেদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হলো, আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে প্রেস মিট ডাকলেন, দুটোর মধ্যেই প্রেস মিট ডেকে ফেললেন এবং সেখানে পরবর্তী কি কি পদক্ষেপ হবে সব পদক্ষেপ কিন্তু তিনি বলে দিলেন। প্রেসের সামনে একরকম বললেন, ভালো করে শুনে রাখুন, যারা আন্দোলনকারী আপনাদের সুবিধার জন্য বলছি, আপনাদের যদি কিছু কাজে লাগে সেটা নিশ্চয়ই আমরা আরো বেশি আনন্দিত হব। এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার, আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে যে আমাদের সহকর্মীরা যারা একই স্টাফ রুমে বসে যারা 8 বছর 9 বছর ধরে কাজ করেছেন, আজকে তারা স্কুলে যেতে পারছেন না। যেটা আপনাদের কাছে যতটা অপমানজনক, ঠিক সমভাবে আমাদের কাছে অপমানজনক। মাননীয় মুখ্যমন্ত্রী প্রেসের সামনে যে কথাটা বললেন, ঠিক শিক্ষা দপ্তরের আধিকারিকদের তার উল্টো নির্দেশ তিনি দিলেন। এবং আপনারা জানেন আমি 3 তারিখের পরে শিক্ষা দপ্তরের একটা চিঠি যেটা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে গিয়েছিল, আমি শেয়ার করেছি বিভিন্ন গ্রুপে। সেই চিঠির মধ্যে কি লেখা আছে, 3 তারিখের ডেট দিয়ে বিকাশ ভবন, শিক্ষা দপ্তরের ল ডিপার্টমেন্ট, আইন বিভাগ, তার যে সেক্রেটারি বা সচিব, তার কাছ থেকে এই চিঠি গেছে এসএসসি চেয়ারম্যানের কাছে। 3 তারিখ, কথাটা ভালো করে খেয়াল রাখুন, দেরি কিন্তু করেনি, একদিনও দেরি করেনি, একদিনও ডিলে করেনি। দিনের দিন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যত দ্রুত সম্ভব নিয়োগ যাতে সম্পূর্ণ করা যায় সেই ব্যবস্থা আপনারা করুন। যারা আইন নিয়ে পড়াশোনা করেন, যারা আইন নিয়ে চর্চা করেন, সামান্য আইনের শিক্ষা বিষয়টা বুঝতে পারবেন যে এই চিঠিটার মানেটা কি। এই চিঠিটার মানে একটাই হয় যে আমরা সুপ্রিম কোর্টের রায়টা মেনে নিলাম। সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা চিঠিতে বলল এসএসসি চেয়ারম্যান ডক্টর সিদ্ধার্থ মজুমদারকে। তারপরেও কিন্তু 7 তারিখে মিটিং হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে দাঁড়িয়ে গলাবাজি করে বলা হচ্ছে আমরা এই রায় মানি না, আমরা আপনাদের পাশে আছি। তাহলে আপনি রায় মানেন না তো এই চিঠিটা দিলেন কেন? এটা আমি জানতে চাই, এটা আমাদের প্রশ্ন। শিক্ষা আন্দোলনের কর্মী হিসেবে আমাদের সহকর্মীদের কাজ গেছে, তারা সমাজে মুখ দেখাতে পারছেন না লজ্জায়। ঠিক একইভাবে আমরাও কিন্তু বাসে ঘাটে ট্রামে যাতায়াত করলে লোকে শিক্ষক কথাটা শুনলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, দাদা আপনার কি চাকরিটা চলে গেছে? অনেক পাকা চুল দেখে অনেকে হয়তো প্রশ্ন করে, আবার অনেকে করেন না। সত্যি আমাদের খুব কষ্ট লাগে, মানে সমাজে একটা ধারণা চলে গেলে চাউল করে দেওয়া হয়েছে যে যারা যেসব শিক্ষকর্মীরা কাজ করছেন সবাই বোধহয় এভাবে নিযুক্ত হয়েছেন। এভাবে সাধারণ মানুষ বলতে শুরু করেছে রাস্তাঘাটে। এটা আমাদের কাছেও একটা লজ্জার, আপনাদের কাছে শুধু অপমানের নয়, এটা আমাদের কাছেও লজ্জার। পশ্চিমবাংলার শিক্ষা ইতিহাসে এটা একটা কলঙ্কময় অধ্যায়। 3 তারিখটা যেমন অন্ধকার দিন ছিল, ঠিক একইভাবে 17 তারিখ এটা মধ্যশিক্ষা পর্ষদ যেটা এমএ করেছিল তার যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটাও কিন্তু একদিন একটা অন্ধকারময় সময় আমাদের শিক্ষা জগতে, আমাদের রাজ্যে। সেখানে কি বলা হলো যে যারা আনটেন্টেড টিচার আছেন, পরিষ্কার করে শুনুন, যারা আনটেন্টেড টিচার আছেন মানে ঘোষিত হবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হননি বলে মনে করছেন সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, তারা স্কুলে যেতে পারবেন, তারা মাইনে পেতে পারবেন, কিন্তু অনেকগুলো শর্ত চাপিয়ে দেওয়া হলো। এই যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হলো, শর্তহীন ভাবে নয়, কিন্তু একাধিক শর্ত চাপিয়ে দেওয়া হলো। তার মধ্যে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে ইমিডিয়েট নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে 31শে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে, তার কপি এফিডেভিট করে সুপ্রিম কোর্টের
প্রধান বিচারপতি বেঞ্চে জমা দিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। সেখানে বলা হলো যে ছাত্রদের স্বার্থে শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন, আপনাদের স্বার্থে নয়। কিন্তু রায়ে যে কথা বলা আছে আমি সেটাই বলছি, এটা আমাদের কোনো বক্তব্য নয়। সেখানে বলা আছে যে যেহেতু একটা একাডেমিক সেশন চলছে, ছাত্ররা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীকে ওনাদেরকে অনুমতি দেওয়া হলো, কিন্তু আপনাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে হবে, যেটা রায়ে বলা আছে। এবং এই পরীক্ষার কথা যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস। 3 তারিখের অর্ডারে যেটা ছিল সেখানে কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেস ছিল। অনেকের মধ্যে কনফিউশন আছে, অনেকের মধ্যে এটা নিয়ে বিভ্রান্তি আছে যে ফ্রেশ সিলেকশন এবং ফ্রেশ রিক্রুটমেন্ট দুটো কথা আলাদা কিনা। না, এর মধ্যে খুব একটা বেসিক ফারাক নেই, মূলগত কোনো ফারাক নেই। ফ্রেশ সিলেকশন এবং রিক্রুটমেন্ট দুটো একই। এবং আরো একটা ভয়ঙ্কর ব্যাপার, সেখানে কিন্তু এভাবে মেনশন করা নেই যে সেম সেট অফ ক্যান্ডিডেটস, মানে 2016 সালের SLST যারা পরীক্ষা দিয়েছিল প্রায় 22.5 লক্ষ ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট নিয়েই পরীক্ষা নিতে হবে, এই কথাটা কিন্তু বলা নেই। সুপ্রিম কোর্ট যেহেতু বললো ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, তার মানে দাঁড়ালো কি ওই 22 লক্ষ তো আছেই, তার সাথে সাথে 2016 সাল থেকে আজ পর্যন্ত যারা ওই পরীক্ষায় বসার এলিজেবল হবে, মানে রিকুইজিট কোয়ালিফিকেশন যাকে বলি, যে যোগ্যতার প্রয়োজন আছে সেই যোগ্যতা যাদের যাদের থাকবে তারা পরীক্ষায় বসতে পারবে, এটা তার মানে বোঝায়। আমি আমার মত বলছি না, সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু এই কথাটা বলা আছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস। তার মানে আপনারা যারা বলছেন যে আমরা কেন পরীক্ষা দেব, সঠিকভাবেই বলছেন, একদম বাস্তব কথা বলছেন। আমরা আপনাদের এই বক্তব্যকে সমর্থন করি, কারণ যে শিক্ষক বা শিক্ষিকা 8 বছর আগে অনেক পড়াশোনা করে অনেক পরিশ্রম করে মেধা তালিকায় নিজের নামটা তুলতে পেরেছিলেন এবং শিক্ষক শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হতে পেরেছিলেন, সেই মানসিকতা, সেই স্ট্যামিনা, সেই পড়াশোনার আগ্রহ, সেটা কখনো এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারে না। এটা কখনো বাস্তবসম্মত নয়, এটা আমরা মনে করি। আপনাদের সঙ্গে এ ব্যাপারে আমরা সহমত পোষণ করছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আপনাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আপনারা লড়াই করছেন, আপনাদের লড়াইটা সঠিক পথে হোক, সঠিক পথে সেটা ধাবিত হোক, সেটা আমরাও চাইব। আপনারা যারা সরকারের কাছে যান, বিভিন্ন ডেপুটেশন দিচ্ছেন শিক্ষামন্ত্রীর কাছে, আপনারা কিন্তু একবারও প্রশ্ন তোলেননি যে আপনারা রিভিউ না করে, আমি আরেকবার রিপিট করছি, আপনারা রিভিউ পিটিশন না করে আপনারা ম্যাট করলেন কেন? আপনারা কেন ক্লারিফিকেশন চাইলেন? এই ক্লারিফিকেশন যখন দিল সুপ্রিম কোর্ট, তখন কিন্তু সরকারকে বেড়ি পরিয়ে দিয়েছে, সরকারের পায়ে শিকল পরিয়ে দিয়েছে। এরপরে যদি রিভিউ করতে যায়, তার রেজাল্ট কি হতে পারে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি, আপনারাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তাহলে যখন আপনারা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনে যাচ্ছেন, আপনাদের নেতৃত্বরা যাচ্ছেন, আপনারা কেন প্রশ্ন করলেন না যে আপনারা রিভিউ করার আগে রিভিউ খারিজ হলে সুপ্রিম কোর্টের নিয়ম আছে, আদালতের নিয়ম আছে, কিউরেটিভ অ্যাপিল করা যায়, এটা ধাপে ধাপে যেতে হয়। তাহলে এই প্রসেসটা কমপ্লিট না করে আপনারা তাড়াতাড়ি করে ম্যাট করে দিলেন কেন? এবং সেখানে কেন এই আন্ডারটেকিংটা দিলেন যে এই যে যারা চাকরি গেছে তারা আলাদা কোনো সুযোগের দাবি করবে না, আলাদা কোনো অ্যাডভান্টেজ পাবে না, এই ডিক্লারেশন কেন সুপ্রিম কোর্টের কাছে দিলেন? এই প্রশ্নটা কিন্তু আগামী দিনে যদি আপনারা সরকার পক্ষের সঙ্গে কথা বলেন, আলোচনায় বসেন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের করার দরকার আছে বলে আমি একজন শিক্ষা আন্দোলনের কর্মী হিসেবে প্রায় 32 বছর শিক্ষা আন্দোলনে আছি, আমার যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি এই প্রশ্নটা আপনাদের করা উচিত যে কেন আপনারা ইমিডিয়েটলি 1-2 দিনের মধ্যে রিভিউতে গেলেন না কেন? রিভিউতে গেলে হয়তো, আমি বলছি হয়তো আপনাদের কিছুটা সুযোগ থাকতো, সুযোগ চলে আসতো যে দেখুন আপনি নিজেই বলছেন এরা টেন্টেড, এরা আনটেন্টেড, তাহলে আপনি যখন নিজেই অবজার্ভ করছেন
আপনি যখন নিজেই অবজারভেশন দিচ্ছেন টেন্টেড আর আনটেন্টেড, তাহলে আমরা যেহেতু আনটেন্টেড, আপনি নিজেই ঘোষণা করছি আমাদের আনটেন্টেড, তাহলে আমাদের চাকরিটা যাবে কেন? তারপরে অনেক আরটিআই কপিও ছিল অনেক ক্যান্ডিডেটের কাছে, যারা পরবর্তীকালে যখন ওরা বলছে ওএমআর পুড়িয়ে দিয়েছে, যখন বলছে যে আমাদের হার্ড ডিস্ক চলে গেছে, তারপরে আরটিআই করে অনেক কপি পাওয়া গেছে, ওএমআর স্ক্যান করে ওএমআর এর কপি, সেখানে কিন্তু যা নাম্বার এবং সোশ্যাল মিডিয়াতে যে নাম্বার যেটা আপলোড করেছিল তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এই কপিগুলো নিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে পারতেন, যদি রিভিউটা একদিন দুদিনের মধ্যে, মানে 3 তারিখের পরে পরেই যদি 4-5 তারিখ বা তারপরেই 7 তারিখের মধ্যে যদি রিভিউ পিটিশনটা করা যেত, রেজাল্টটা অনেক ভালো আসতো। কিন্তু সরকার কেন করলো না? কেন করলো না আপনি জানেন? আমি একটা কথা উল্লেখ করতে চাই এই জায়গায় দাঁড়িয়ে, যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি, আপনারা সবাই জানেন, আপনাদের এই ইতিহাসটা জানা আছে, নতুন করে জানানোর দরকার নেই। বিরোধী দলনেতা যে জায়গা থেকে আসছেন সেই জায়গাটার নাম হচ্ছে কাঁথি। কাঁথি একজন চাকরি প্রার্থীকে দিয়ে, সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত আইনজীবীকে দিয়ে, যার এক একটা অ্যাপিয়ারেন্স ফি হচ্ছে 16 লক্ষ থেকে 17 লক্ষ টাকা, সেই ক্যান্ডিডেটকে দিয়ে মামলা করানো হয়েছিল। কারণটা কি? তিনি কি চাইছিলেন যোগ্যদের চাকরিটা বাঁচুক? তিনি কি চাইছিলেন এই প্যানেলটা বেঁচে যাক? না, তার উদ্দেশ্য আলাদা ছিল, যে এই যে ক্ষোভের উত্তাপ, এই যে অসন্তোষের উত্তাপ, এই উত্তাপে আমি রুটিটা সেঁকবো। তার উদ্দেশ্য কি ছিল এটা নিশ্চয়ই আপনারা জানেন, আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। কিন্তু সরকারের পক্ষ তো নিজেদেরকে ডিপেন্ড করতে পারত, তাদের সেই সুযোগ ছিল, কেন সরকার পক্ষ সেই ডিপেন্ড করতে পারলো না? এত বড় বড় উকিল দিয়ে, কোথায় অভিষেক মনু সিংভি, কোথায় কপিল সিবল, দেশের সেরা সেরা আইনজীবী দিয়ে কেন জিততে পারলো না? তাহলে তারা নিজেরাই কোথায় ফাঁক রেখে দিয়েছে। ফাঁকটা কোথায় আপনারা জানেন? যে এসএসসির পক্ষ থেকে যে সুপ্রিম কোর্টে সাবমিশন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এইটা হচ্ছে টেন্টেড লিস্ট, কিন্তু সেখানে একটা কথা জুড়ে দেওয়া হয়েছিল। আমি আমার ফেসবুক লাইভেও কিন্তু একাধিকবার বলেছি, আপনারা অনেকে শোনেননি সেই কথাটা, যে দিস ইজ নট এক্সহস্টিভ লিস্ট। তার মানে কি? আমি টেন্টেড ঘোষণা করছি, এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে এই কথাটা আমি ঘোষণা করছি, কিন্তু তারপরে লিখে দিচ্ছি যে এটাই কিন্তু ফাইনাল লিস্ট নয়, এরপরে কিছু থাকলেও থাকতে পারে। বুঝতে পারলেন? তাহলে এটা কি উদ্দেশ্য করা হলো? সরকারের উদ্দেশ্য যদি সবার চাকরি বাঁচানো হয়, বিশেষ করে যোগ্যদের, তাহলে এই কথাটা কি করে লিখে দিল? কি করে? সুপ্রিম কোর্টে যে সাবমিশন করেছে আপনারা উকিলের মাধ্যমে, আইনজীবীদের মাধ্যমে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, সেখানে এই কথাটা লেখা আছে। এসএসসি যে সাবমিশন দিয়েছে, তাহলে কেন এই কাজটা করলো? তাদের যদি আন্তরিকতা ছিল, আজকে এই যে রাস্তায় বসে থাকতে হচ্ছে, আমরা দেখি আমাদের চোখ দিয়ে জল চলে আসে, যে মায়েরা, দিদিমণিরা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এখানে রোদের মধ্যে এসে বসে আছে, অবস্থান করছে তাদের চাকরি বাঁচানোর জন্য। তারা বলছেন যে আমরা কি করে খাবো, আমাদের পরিবারকে কিভাবে চালাবো, আমরা চাকরি পাওয়ার পর একটা বাড়ি করেছি, আমরা লোন নিয়েছি, কি করে শোধ করবো। কেউ কেউ বলছেন যে আমাকে আত্মহত্যা করতে হবে, এই ধরনের কথাবার্তা বলছেন। সত্যি দেখে চোখে জল চলে আসে, আমাদের কষ্ট হয়, সহ্য করা যায় না। এই ধরনের বেদনাময়, এই ধরনের একটা মর্মান্তিক পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে। এরা কারা তৈরি করে দিল? ওই আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে কথাটা ছিল, যে উভয় পক্ষই চাইছে এই প্যানেলটা বাতিল হোক, সেটা আপনারা মিলিয়ে নেবেন। আজকে সন্ধ্যেবেলা বা রাতে আমার ফেসবুক পেজে গিয়ে ওই কথাটা কিন্তু এখনো দেওয়া আছে। তাহলে কিভাবে, কোথায় কি আন্ডারস্ট্যান্ডিং হলো, কোথায় বোঝাপড়া হলো যে আজকে 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরিকে বলিদান দিতে হলো? এটা আমাদের প্রশ্ন। আমরা আমাদের সবার দীর্ঘায়িত করবো না, আরো একজন দুজন বক্তা আছে, তারা বক্তব্য রাখবেন, কিন্তু আমরা চাই যে আপনাদের চাকরিটা বাঁচুক, আপনারা আবার আনন্দে, আবার উচ্ছ্বাসে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক। ছাত্রছাত্রীরা বহু অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাদের জন্য। সরকার যদি আপনাদের বাঁচিয়ে দিতে পারে, বিরোধী দলনেতা সে যেভাবে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে, দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি দিচ্ছেন, সেটা অত্যন্ত নিন্দাজনক। তিনি যেন আনন্দিত হয়েছেন যে এদের চাকরি বাতিল হয়েছে বলে, উনি ভাবছেন রাজনৈতিক সুবিধা পাবেন। মহাশয়, আপনাকে পরিষ্কার বলে রাখি, চাকরি যদি সবার বাতিল হয়, তাহলে আপনিও কিন্তু রেহাই পাবেন না। কারণ আপনি 2016 সালে কিন্তু ওই দলে ছিলেন এবং আপনি 6টা জেলার দায়িত্বে ছিলেন। আপনি কি করেছেন সেটা রাজ্যের মানুষ জানে। আপনি নিজের জেলাতে ঢুকতে পারবেন না, এটা আগাম বলে রাখলাম আপনাকে। আপনি নিজের কেন্দ্রে ঢুকতে পারবেন না যদি সবার চাকরি চলে যায়।
এটা আপনি মনে রাখবেন। আপনি এখন আনন্দ প্রকাশ করছেন, আপনি যারা চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, তাদেরকে ব্যক্তি ব্যক্তি নাম ধরে ধরে আপনি আক্রমণ করছেন যে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে। আমি নামগুলো বলতে চাইছি না, এ দুর্নীতি করে চাকরি পেয়েছে। দুর্নীতির প্রশ্ন যদি আসে তাহলে সবচেয়ে বড় দুর্নীতিবাজ তো আপনি। 6টা জেলা থেকে আপনি কি করেছিলেন? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, সবচেয়ে বেশি চাকরি তো বাতিল গেছে ওই সব জেলাগুলো থেকে। আপনি কি করেছিলেন আপনার মনে নেই? আপনাকে কিন্তু কেউ ছাড়বে না। আপনি রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা বলছেন, উল্টে আপনার অবস্থা কি হয় সেটা দেখবেন, পরবর্তীকালে মিলিয়ে নেবেন। এই বলে আমি যেটা বারবার করে বলছি, এখানে যারা অবস্থানে বসে আছেন, আমাদের সংগঠন সব সময় আপনাদের পাশে ছিল, পাশে আছে এবং আগামী দিনে পাশে থাকবে। এই বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।